উঠিছে তুফান অথই তটে, কে ধরিবে হাল? ওহে নওজোয়ান জাগো হে, হও আগুয়ান, চূর্ণ করো ওই জিঞ্জিরার জাল। বাঙালি বেঁধেছে দল, গেল বর্গীরা রসাতল, এবার ঢুকেছে আপন দেশে, পাক সেনাদের বেশে, দেখিতে ওরা বাঙালি, তবু হানাদার অবিকল। ভিউয়ার্স, দেশে ষড়যন্ত্র চলছে। আমি দেখে শুনে পা ফেলি আর কথা বলি হিসাব করে। তোমরা আমাকে ফলো করতে পারো। যাই হোক ভিউয়ার্স, আজকে আমার আলোচ্য বিষয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সংজ্ঞাটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝায়। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে এমন বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। সংজ্ঞা গুরুত্বপূর্ণ, এর চেয়ে 100 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে এর চেনার পদ্ধতি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি হচ্ছে, দেখো, ক্রিয়ার শেষে তে থাকবে, ক্রিয়ার শেষে তে, এবং থাকবো, থাকবা, থাকবে, থাকে। যেমন আমি কাজ করতে থাকবো, দেখো এখানে কোনো একটা কাজ চলতে থাকবে বা হতে থাকবে। আমি কাজ করতে থাকবো, এখানে ক্রিয়াপদ হচ্ছে করতে। এখানে দেখো ক্রিয়াপদের শেষে আছে তে এবং শেষে আছে থাকবো। আমি আমরা অর্থাৎ ফার্স্ট পারসনের ক্ষেত্রে হয় হচ্ছে থাকবো, তুমি তোমরা অর্থাৎ সেকেন্ড পারসনের ক্ষেত্রে হয় থাকবা, এবং থার্ড পারসন সে বা তারা এর ক্ষেত্রে হয় থাকবে। তো আবার বলি, চেনার পদ্ধতিটা হচ্ছে কি, ক্রিয়াপদের শেষে তে থাকবে এবং এর শেষে থাকবো, থাকবা অথবা থাকবে, থাকে। আচ্ছা এবার আসো, এই সংজ্ঞার চেয়ে 100 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে চেনার পদ্ধতি, আর চেনার পদ্ধতি এর চেয়ে 1000 গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে গঠন প্রণালী বা স্ট্রাকচার। আমরা আজ আলোচনা করছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। তো যে টেন্সই আমরা করি না কেন, প্রথমে ওই টেন্সের হেল্পিং ভার্বটা জানতে হবে, এইচ বি অর্থাৎ হেল্পিং ভার্ব। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে শ্যাল বি অথবা উইল বি। এবার আসো, হ্যাঁ সূচকের গঠনটা কি হবে। আমরা সাধারণত 4টা সূচকে কথা বলি, হ্যাঁ সূচক, না সূচক, প্রশ্ন হ্যাঁ সূচক আর প্রশ্ন না সূচক। হ্যাঁ সূচকের গঠনটা হচ্ছে, প্রথমে আসবে সাবজেক্ট, তারপর হচ্ছে শ্যাল বি অথবা উইল বি, এরপর হচ্ছে যেহেতু কন্টিনিউয়াস টেন্স ভার্বের সাথে আইএনজি, এরপরে অবজেক্টও থাকতে পারে অথবা এক্সটেনশনও থাকতে পারে। আচ্ছা, আবার অবজেক্ট এক্সটেনশন দুটো থাকতে পারে। আচ্ছা এবার আসো, আমরা অবজেক্ট জিনিসটা কিভাবে বুঝবো। ভার্বের পরে অবজেক্ট অথবা এক্সটেনশন, তো অবজেক্ট থাকতেও পারে না থাকতেও পারে। আমি বুঝবো কি করে অবজেক্ট আছে কিনা। ভিউয়ার্স, অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ ক্রিয়াপদ দিয়ে যদি কি প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায়, সেক্ষেত্রে সেটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর ক্রিয়াপদ দিয়ে কাকে বা কাদেরকে প্রশ্ন করে কোনো উত্তর যদি পাওয়া যায়, সেক্ষেত্রে সেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, ইংরেজিতে বলে ইনডিরেক্ট অবজেক্ট। তো কোনো বাক্যে সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট থাকতেও পারে না থাকতেও পারে, আবার অবজেক্ট এক্সটেনশন দুটো থাকতে পারে। অবজেক্টের পরে যদি কোনো কিছু এক্সট্রা থাকে সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন কোনো বাক্যে একটাও থাকতে পারে, দুই তিনটাও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আচ্ছা, তো হ্যাঁ সূচকের গঠনে দেখা যাচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব শ্যাল বি অথবা উইল বি। এখানে একটা প্রশ্ন যে শ্যাল বি কোথায় ইউজ করব। ভিউয়ার্স, মাথায় রাখবা, তুমি উইল বা উইল বি সব জায়গায় ব্যবহার করতে পারো। সাবজেক্ট যাই হোক না কেন সব ক্ষেত্রেই তুমি শ্যাল বি উইল বি ব্যবহার করতে পারো। কিন্তু যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয় অর্থাৎ আমি আমরা, সেক্ষেত্রে শ্যাল বি ব্যবহার করা ভালো। তুমি উইল বি ব্যবহারও করতে পারো, সমস্যা নেই, কিন্তু সব জায়গায় যদি আমি উইল ব্যবহার করি তাহলে শ্যাল কোথায় বসবে। শ্যালটা মূলত ফার্স্ট পারসন অর্থাৎ আমি আর আমরা, এর জন্য শ্যাল ব্যবহার করলে ভালো হয়। আচ্ছা এবার আসো, না সূচকের গঠনটা দেখো, প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল, তারপর নট,
তারপর বি। এখানে একটা জিনিস ফলো করো, শ্যাল আর বি কিন্তু সেপারেট হয়ে গেল, একসঙ্গে বসলো না। কেননা আমরা জানি কোন টেন্সের হেল্পিং ভার্ব যদি ডাবল সত্তা হয়, ডাবল সত্তা বলতে বোঝায় দুটো জিনিস, যেমন এখানে শ্যাল এক জিনিস, বি এক জিনিস, অথবা উইল এক জিনিস, বি এক জিনিস, দুটো জিনিস ডাবল সত্তা যাকে বলে। তো ডাবল সত্তা যদি হয় হেল্পিং ভার্ব, সেক্ষেত্রে শুধু হ্যাঁ সূচকের বেলায় ওই ডাবল সত্তা একসঙ্গে বসে, অর্থাৎ শ্যাল বি উইল বি একসঙ্গে বসলো। কিন্তু না সূচকেও বসবে না, প্রশ্ন সূচকেও শ্যাল বি উইল বি একসঙ্গে বসবে না। না সূচকে কি হলো দেখো, শ্যাল আর বি এর মাঝখানে বসলো নট, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপর নট, তারপর হচ্ছে বি, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। এরপর আসো প্রশ্ন হ্যাঁ সূচক। প্রশ্ন হ্যাঁ সূচকে হচ্ছে যেহেতু হেল্পিং ভার্ব শ্যাল বি বা উইল বি, কিন্তু শ্যাল বি বা উইল বি ডাবল সত্তা হওয়ার কারণে পুরোটা বসবে না, ওখান থেকে শুধু শ্যাল বা উইল বসবে। প্রথমে শ্যাল বা উইল, তারপর হচ্ছে সাবজেক্ট, আর বিটা বসবে হচ্ছে সাবজেক্টের পরে, এরপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। অর্থাৎ এখানেও দেখো প্রশ্ন সূচকে শ্যাল আর বি অথবা উইল আর বি সেপারেট হয়ে গেল। আচ্ছা, এবার আসো প্রশ্ন না সূচকে। প্রশ্ন না সূচকে যখন আমি করব, এখানে নাউন প্রোনাউনের একটা ব্যাপার আছে। প্রশ্ন না সূচকে আমার সবসময় নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা ভালো। যদি আমি নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার না করে নটের পূর্ণ রূপ এনওটি নট ব্যবহার করি, সেক্ষেত্রে একটা নিয়ম ফলো করতে হয়। সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নট বসে সাবজেক্টের পরে, আর সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট বসে সাবজেক্টের আগে। কিন্তু আমি যদি নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করি, এন অ্যাপোস্ট্রফি টি, যদি এমন ব্যবহার করি, তাহলে সাবজেক্ট নাউন প্রোনাউন যাই হোক না কেন, উভয় ক্ষেত্রেই হেল্পিং ভার্বের সাথেই নটের সংক্ষিপ্ত রূপটা বসাতে হয়। যেমন দেখো, প্রশ্ন না সূচকে প্রথমে আসবে শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ। শ্যাল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে শ্যান্ট, শ্যান্ট, অথবা উইল নট। উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়ন্ট। তো প্রথমে শ্যান্ট অথবা ওয়ন্ট, এরপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে বি, বিটা কিন্তু সেপারেট হয়ে গেল, এরপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। যাই হোক, এই গেল গঠন। এখন এর আলোকে আমরা কিছু বাংলা বাক্যের ট্রান্সলেট করব। যেমন আসো, বাক্যটা যদি এমন হয়, আমরা জমিতে পানি দিতে থাকবো। দেখো, ক্রিয়াপদের শেষে আছে তে এবং লাস্টে আছে থাকবো। আমরা যেহেতু ফার্স্ট পারসন, থাকবো থাকবে। আমরা জমিতে পানি দিতে থাকবো, এটা হ্যাঁ সূচকে আছে। প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে উই, তারপর হচ্ছে শ্যাল বি, উই শ্যাল বি, এবার হচ্ছে ভার্বের সাথে আইএনজি। জমিতে পানি দেওয়ার ক্ষেত্রে অটারটাকেই পানি দেওয়া অর্থে ধরতে হবে। সেক্ষেত্রে হবে কি, উই শ্যাল বি ওয়াটারিং, উই শ্যাল বি ওয়াটারিং ওয়াটার ইন দা ফিল্ড। এখানে ওয়াটারিংটা হচ্ছে ভার্ব আর ওয়াটারটা হচ্ছে অবজেক্ট। কি দিতে থাকবো? পানি দিতে থাকবো। কি প্রশ্ন করে পানি পাওয়া যাচ্ছে, অতএব এটা বস্তুবাচক অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট। তো আমরা জমিতে পানি দিতে থাকবো, ইংলিশটা হচ্ছে কি, উই শ্যাল বি ওয়াটারিং ওয়াটার ইন দা ফিল্ড। এখানে ইন দা ফিল্ড হচ্ছে এক্সটেনশন, আর ওয়াটারটা হচ্ছে অবজেক্ট, আর ওয়াটারিংটা হচ্ছে ভার্ব। আচ্ছা, এই বাক্যটাকে আমি যদি না সূচকে করি, তাহলে বাক্যটা হবে আমরা জমিতে পানি দিতে থাকবো না। সেক্ষেত্রে ইংলিশটা কি হবে দেখো, প্রথমে সাবজেক্ট উই, তারপর শ্যাল বা উইল। উইর জন্য শ্যাল ব্যবহার করা ভালো, তবে উইলও ব্যবহার করতে পারো। তো উই শ্যাল, এরপর হচ্ছে নট, উই শ্যাল নট, এরপর হচ্ছে বি, উই শ্যাল নট বি, এবার হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ওয়াটারিং, এরপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন যদি থাকে। তো উই শ্যাল নট বি ওয়াটারিং ওয়াটার ইন দা ফিল্ড, আমরা জমিতে পানি দিতে থাকবো না। এটাকে যদি আমরা প্রশ্ন হ্যাঁ সূচকে করি, সেক্ষেত্রে বাক্যটা হয় আমরা কি জমিতে পানি দিতে থাকবো। সেক্ষেত্রে ইংলিশটা কি হবে দেখো, প্রশ্ন হ্যাঁ সূচকে প্রথমে শ্যাল অথবা উইল। তো প্রথমে আসবে শ্যাল, এরপর হচ্ছে সাবজেক্ট উই, শ্যাল উই, এরপর হচ্ছে বি, শ্যাল উই বি, এরপর ভার্বের সাথে আইএনজি, ওয়াটারিং, এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন। শ্যাল উই বি ওয়াটারিং ওয়াটার ইন দা ফিল্ড, আমরা কি জমিতে পানি দিতে থাকবো। এই বাক্যটাকে যদি আমি প্রশ্ন না সূচকে করি, সেক্ষেত্রে কি হবে, আমরা কি জমিতে পানি দিতে থাকবো না।
শ্যান্ট, শ্যান্ট উই বি ওয়াটারিং ওয়াটার ইন দ্য ফিল্ড, আমরা কি জমিতে পানি দিতে থাকবো না? এই বাক্যটাকে যদি আমরা ডব্লিউএস কোশ্চেন করি, বাক্যটা কি ছিল? আমরা জমিতে পানি দিতে থাকবো। এই বাক্যটাকে ডব্লিউএস কোশ্চেন করলে আমরা হয়ে যাবে তোমরা। ডব্লিউএস কোশ্চেন একটা নিয়ম আছে, ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন হয়ে যায়। তো আমরা জমিতে পানি দিতে থাকবো, এখানে জমিতে যেহেতু একটা স্থান, তো আমাকে ওই স্থানের উপর যদি আমি গুরুত্ব আরোপ করি, সেক্ষেত্রে স্থানের পরিবর্তে আসবে কোথায়, অর্থাৎ হয়ার। সেক্ষেত্রে বাংলা রূপটা হবে, আমরা হয়ে যাবে তোমরা, তোমরা কোথায় পানি দিতে থাকবে। সেক্ষেত্রে ইংলিশটা কি হবে? প্রথমে ডব্লিউএস ওয়ার্ডটা বসবে, হোয়ার উইল ইউ বি ওয়াটারিং ওয়াটার, হোয়ার উইল ইউ বি ওয়াটারিং ওয়াটার, তোমরা কোথায় পানি দিতে থাকবে। আমি বিষয়টা নিয়ে তার সাথে আলোচনা করতে থাকব, আমি আলোচনা করতে থাকব, আই শ্যাল বি ডিসকাসিং বিষয়টা নিয়ে, উইথ দ্য ম্যাটার তার সাথে, উইথ হিম, আমি বিষয়টা নিয়ে তার সাথে আলোচনা করতে থাকব না, I shall not be discussing with the matter with him, আমি বিষয়টা নিয়ে তার সাথে আলোচনা করতে থাকব না। আমি কি বিষয়টা নিয়ে তার সাথে আলোচনা করতে থাকব? Shall I be discussing with the matter with him, আমি কি বিষয়টা নিয়ে তার সাথে আলোচনা করতে থাকব না? Shan't I be discussing with the matter with him? ভিউয়ার্স, এই বাক্যটাকে আমি যদি ডব্লিউএস কোশ্চেন করি, সেক্ষেত্রে আমি হয়ে যাবে তুমি। বাক্যটা কি ছিল? আমি বিষয়টা নিয়ে তার সাথে আলোচনা করতে থাকব। তো এটাকে যদি আমি ডব্লিউএস কোশ্চেন করি, তো সেক্ষেত্রে ওই বিষয়টা নিয়ে ওটাকে যদি আমি গুরুত্ব আরোপ করি, সেক্ষেত্রে প্রশ্নটা এমন হবে যে কি নিয়ে, অর্থাৎ আমি হয়ে যাবে তুমি। সেক্ষেত্রে বাংলাটা হবে, তুমি কি নিয়ে তার সাথে আলোচনা করতে থাকবে। কি নিয়ে এর ইংলিশ হচ্ছে উইথ হট। ডব্লিউএস কোশ্চেনে যদি কোনো প্রিপজিশন যুক্ত হয়, সেক্ষেত্রে প্রিপজিশনটা তুমি প্রথমেও বসাইতে পারো, আবার ভার্বের শেষেও বসাইতে পারো। প্রথমে বসাইলে ভালো হয়, না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তুমি কি নিয়ে তার সাথে আলোচনা করতে থাকবে? উইথ হট উইল ইউ বি ডিসকাসিং উইথ হিম। এখানে দেখো উইথ দ্য ম্যাটার কিন্তু উঠে গেল। আরেকটা বাক্য বলি, সে অঙ্কটা করতে চেষ্টা করতে থাকবে, সে অঙ্কটা করতে চেষ্টা করতে থাকবে, সে চেষ্টা করতে থাকবে, হি উইল বি ট্রাইং অঙ্কটা করতে, টু সলভ দ্য সাম, সে অঙ্কটা করতে চেষ্টা করতে থাকবে না, হি উইল নট বি ট্রাইং টু সলভ দ্য সাম, সে কি অঙ্কটা করতে চেষ্টা করতে থাকবে? উইল হি বি ট্রাইং টু সলভ দ্য সাম, সে কি অঙ্কটা করতে চেষ্টা করতে থাকবে না? won't he be trying to solve the sum? আমরা রাস্তা দিয়ে হাঁটতে থাকব, আমরা হাঁটতে থাকব, we shall be walking, আমরা হাঁটতে থাকব রাস্তা দিয়ে, along the road, আমরা রাস্তা দিয়ে হাঁটতে থাকব না, we shall not be walking along the road, আমরা কি রাস্তা দিয়ে হাঁটতে থাকব? Shall we be walking along the road, আমরা কি রাস্তা দিয়ে হাঁটতে থাকবো না? Shan't we be walking along the road? ভিউয়ার্স, এই বাক্যে কিন্তু কোনো অবজেক্ট নেই, অবজেক্ট থাকতেই হবে এমন কোনো কথা নেই। মাথায় রাখবা, ক্রিয়াপদ দিয়ে কি, কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া না যায়, তাহলে ওই বাক্যে কোনো অবজেক্ট থাকে না, বুঝতে হবে অবজেক্ট নেই। আরেকটা বাক্য বলি, আমি তোমাকে নিয়ে ভাবতে থাকব, আমি ভাবতে থাকব, আই শ্যাল বি থিঙ্কিং
তোমাকে নিয়ে, উইথ ইউ অথবা অ্যাবাউট ইউ। আমি তোমাকে নিয়ে ভাবতে থাকবো না, আই শ্যাল নট বি থিঙ্কিং উইথ ইউ। আমি কি তোমাকে নিয়ে ভাবতে থাকবো? শ্যাল আই বি থিঙ্কিং উইথ ইউ। আমি কি তোমাকে নিয়ে ভাবতে থাকবো না, শ্যান্ট আই বি থিঙ্কিং উইথ ইউ। সে তার বাবার সাথে জমিতে কাজ করতে থাকবে, সে কাজ করতে থাকবে। হি উইল বি ওয়ার্কিং, জমিতে, ইন দ্য ফিল্ড, তার বাবার সাথে, উইথ হিজ ফাদার। এখানে উইথ হিজ ফাদার আগেও দিতে পারো, আবার উইথ হিজ ফাদার পরেও দিতে পারো, এক্সটেনশন যে কোনোটাই আগে পরে দেওয়া যায়। সে তার বাবার সাথে জমিতে কাজ করতে থাকবে না। হি উইল নট বি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড উইথ হিজ ফাদার। সে কি তার বাবার সাথে জমিতে কাজ করতে থাকবে? উইল হি বি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড উইথ হিজ ফাদার। সে কি তার বাবার সাথে জমিতে কাজ করতে থাকবে না? won't he be working in the field with his father? এই বাক্যটাকে আমি যদি ডব্লিউএস কোশ্চেন করি, বাক্যটা কি ছিল? সে তার বাবার সাথে জমিতে কাজ করতে থাকবে। এটাকে ডব্লিউএস কোশ্চেন করলে কি হবে? সে তার বাবার সাথে কোথায় কাজ করতে থাকবে? কোথায়, হোয়ার। সেক্ষেত্রে ইংলিশটা কি হবে? হোয়ার উইল হি বি ওয়ার্কিং উইথ হিজ ফাদার। হোয়ার উইল হি বি ওয়ার্কিং উইথ হিজ ফাদার। ভিউয়ার্স, লক্ষ্য করো, ইন দ্য ফিল্ড কিন্তু উঠে গেল, কেননা ওই মাঠে বা জমিতে বা ইন দ্য ফিল্ড ওর উপর গুরুত্ব আরোপ করেই কিন্তু আমার কোথায় কথাটা আসছে, এই জন্য মাঠে বা জমিতে কথাটা উঠে গেল। আমি একটা কবিতা লিখতে থাকবো, আমি লিখতে থাকবো। আই শ্যাল বি রাইটিং আ পোয়েম। আমি একটা কবিতা লিখতে থাকবো না, আই শ্যাল নট বি রাইটিং আ পোয়েম। আমি কি একটা কবিতা লিখতে থাকবো? শ্যাল আই বি রাইটিং আ পোয়েম। আমি কি একটা কবিতা লিখতে থাকবো না, শ্যান্ট আই বি রাইটিং আ পোয়েম। আমি কি লিখতে থাকবো? হোয়াট শ্যাল আই বি রাইটিং, হোয়াট শ্যাল আই বি রাইটিং। দেখো এখানে কি প্রশ্ন, কি দিয়ে প্রশ্ন করা হলো, কেননা আমি একটা কবিতা লিখতে থাকবো, এখানে ওই বাক্যে একটা অবজেক্ট আছে। যদি আমি প্রশ্ন করি কি লিখতে থাকবো, একটা কবিতা, একটা কবিতা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তো বাক্যে যদি কোনো বস্তুবাচক অবজেক্ট থাকে, তো ওই বস্তুবাচক অবজেক্টটাকে যদি প্রাধান্য দেওয়া হয়, সেক্ষেত্রে প্রশ্ন করতে কি ব্যবহার করা হয়, কি, যার ইংলিশ হচ্ছে হোয়াট। ভিউয়ার্স, আমি টেন্সের ফাঁকে ফাঁকে মাঝে একটু ডব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করি, এই জন্য আলোচনা করি যে অনার্স ডিগ্রিতে 5 মার্কের ডব্লিউএস কোশ্চেন আছে। তোমরা যদি বেসিক ইংলিশ না জানো, মানে টেন্স ভালোভাবে, টেন্স মানে যেইতেই টেন্স না, টেন্স 2, 4, 5, 7 দিনে টেন্স শেষ হয় না। টেন্স ভালোভাবে শিখতে গেলে 6 মাস সময় লাগে। এই টেন্স সে টেন্স না, এই টেন্স পারলে তোমার সারা জীবনের ইংলিশের 50% ওকে হয়ে যায়। আর এই টেন্স পারলেই, টেন্স আর সাথে একটু স্পোকেন তুমি যদি পারো, তাহলে তুমি যদি কোনো কিছু না পড়েও পরীক্ষার হলে যাও, তোমার জন্য 50% মার্ক রেখে দিতে হবে। টেন্স এমন একটা জিনিস, কিন্তু টেন্স কথাটা যত সহজে মুখে বলা যায়, এ আয়ত্ত করাটা তত সহজ না। কেননা তোমরা আমার এই টেন্সটা অবশ্য সহজ, এর গঠন চেনার পদ্ধতি বইতেও যা আছে আমিও তেমন ভাবেই লিখেছি, কিন্তু তুমি প্রথম থেকে আমার যে টেন্স গুলো, ওই টেন্সের যে নিয়ম, যে গঠন বা চেনার পদ্ধতি, ওগুলো তুমি সারা জীবন বই ঘাটলেও পাবা না, কেননা ওগুলো আমার গবেষণার ফল। হ্যাঁ, আমার এই ভিডিওগুলো যখন ভাইরাল হবে, তখন হয়তো ওই যে আমার প্রথম থেকে যে টেন্স গুলা, ওই আমার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই গঠন, ওই চেনার পদ্ধতি কোনো বইয়ে পেতে পারো, কেননা ভাইরালের যুগ। যদিও আমি ভিডিও ছাড়ছি 1 মাস ধরে, আমার ভিডিও ছাড়ার বয়স মাত্র 1 মাস, আর আমার এই পেজটা খুলেছি 5-7 মাস আগে, আর আমার এই আইডিটার বয়স হচ্ছে 1 বছর, কেননা এর আগে অনেকবার আমার আইডি হ্যাক হয়ে গেছে। তো এই জন্য আমার অতটা ভিউয়ার্সও নেই, সামান্য কিছু ভিউয়ার্স আমার, কারণ কেননা আমি সবেমাত্র ভিডিও ছাড়ছি, এক মাসের মতো হলো আর কি। তো আজকে টেন্সটা তেমন কোনো বাহাদুরি নেই, এগুলো বইতে পাওয়া যাবে, কিন্তু টেন্স আমি প্রথম দিকে যে কায়দায়, যে চেনার পদ্ধতি, যে গঠনগুলো আমি দিয়েছি, ওগুলো কোনো বইয়ে এখন পর্যন্ত নেই। তো নেই মানে আমি পাইনি কখনো, আমি অনেক বই ঘেটেছি, ওগুলো আমার গবেষণার ফল। আচ্ছা, এই জন্য বলি
যে টেন্স ভালোভাবে শেখো, কারণ টেন্স এমন একটা জিনিস। আমার কাছে অনেক স্টুডেন্ট পড়তে আসে, না বুঝে বলে কি স্যার রুল দেবেন না, রুল দেবেন না। আরে বেটা, তুই 9-এ পড়িস আর 10-এ পড়িস বা ইন্টারমিডিয়েটে পড়িস, তুই রুল দিয়ে কয়টা গ্রামার করতে পারবি? সবই তো তোর বেসিক জানতে হয়। রুল কি? রুল তো ধরো কিছু কিছু জিনিসের রুল আছে, যেমন ভয়েস করতে 4টা রুল আছে। ওই সেন্ডিং সেন্টেন্সে কিছু কিছু জায়গায় হয়তো কিছু সামান্য কিছু রুল রুলের মতো করে আর কি করা যায়। কিন্তু তুমি রাইট ফর্ম অফ ভার্ব, তুমি টেন্স জানো না, তুমি হাজার হাজার রুল মুখস্থ করবা, কাজ হবে না কোনো। তুমি ওই যে যে প্রথমের যে শূন্যস্থান গুলো আছে, যে ক্লাসই হোক না কেন, 9-10-এ হোক বা ইন্টারে হোক, ওই শূন্যস্থান গুলো তুমি কোন রুলে করবা? তুমি মেক সেন্টেন্স কোন রুলে করবা? তুমি রাইট ফর্ম অফ ভার্বে অন্তত বলতে পারো যে রাইট ফর্ম অফ ভার্বে অনেক রুল দেওয়া হয়। আর বেটা, রুল তো টেন্সের মধ্যে দুনিয়ার সব রুল। টেন্স না পারলে কোনো রুলে কাজ হবে না। ওই রুল দিয়ে দুই একটা হঠাৎ করে সামনে বেঁধে যেতে পারে, ওদিকে জীবন চলে। টেন্স এমন একটা জিনিস, এখন একটা স্টোরি, একটা এসে, একটা প্যারাগ্রাফ পড়তে তোমাদের অনেক সময় লাগে, কিন্তু তুমি যদি টেন্স ভালোভাবে জানো, সাথে কিছু ওয়ার্ড শিখতে পারো, সেক্ষেত্রে একটা স্টোরি এখন যদি তুমি 10 বার পড়ো, তখন একটা স্টোরি 1-2 বার পড়লে তোমার হয়ে যাবে, কেননা তুমি তো মুখস্থ করছো না। তুমি তখন যখন স্পোকেন পারবা বা টেন্স ভালোভাবে পারবা, তখন তোমার কাছে বাংলা আর ইংলিশ একই রকম মনে হবে। আমার কাছেও মনে হয় তাই। বিষয়টা হচ্ছে এমন যে ইংলিশ মূলত বাংলার চেয়ে অনেক সহজ। তুমি যদি কিছু ওয়ার্ড মিনিংস আয়ত্ত করতে পারো, ওটা তোমার নিজের আয়ত্ত করতে হবে। আর পাশাপাশি তুমি যদি টেন্স বেসিক ইংলিশটা জানো, তোমার কাছে ইংলিশ একেবারে সহজ, কোনো ব্যাপারই না। কিন্তু তোমাকে তো বেসিক শিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি এই বেসিক শিখবো কোথায়? আরে ভাই, গ্রাম গাঁয়ের স্যাররা যদি বেসিক ভালোভাবে জানতো, বিশেষ করে টেন্স বিস্তারিত জানতো, টেন্স কিন্তু সবাই জানে, একটা 5-এর বাচ্চাও টেন্স হয়তো জানে, কিন্তু কাকে বলে, কত প্রকার কি কি আর সামথিং, সামান্য কিছু। কিন্তু টেন্সের যে গভীরতা, এটা সাধারণত এটা শহরের যে সব শিক্ষকেরা আছে এরা অধিকাংশই জানে, অনেকে জানে, অনেকে, অনেক ভালো ভালো স্যার আছে শহরে। কিন্তু গ্রাম গায়ে সাধারণত বেসিক ইংলিশ জানার মতো স্যার, সত্যি কথা বলতে কি, তোমরা যারা জানো না তারা হয়তো ভাবো কি স্যার একজন হলেই এই তো মহাপণ্ডিত। বেসিক যে জানে না সে কোনো স্যারই না, ইংলিশের কোনো স্যারই না। তো বেসিক জানতে হবে। এখন বেসিক কি তুমি সবকিছু বইতে পাবা? বইয়ে বিস্তারিত নেই। এই যে টেন্সের আমার প্রথম ভিডিওগুলো দেখো, যে ওখানে কিভাবে চেনার পদ্ধতি আছে, কিভাবে গঠন আছে, ওগুলো কোন বইয়ে আছে? দেখাও তো আমাকে একটা বই আছে কিনা, আমাকে একটু ছবি তুলে আমার ভিডিওতে পাঠিয়ে দাও। নেই। কিন্তু পরে পাওয়া যাবে, কারণ এইগুলো যখন আস্তে আস্তে ভাইরাল হবে, তখন কোনো না কোনো বইয়ে ওগুলা পাওয়া যাবে। আবার হয়তো কোনো ভালো লেখকের বইয়ে হয়তো ওগুলা হয়তো আছে, ঠিক আছে। কিন্তু আমি অনেক বই ঘেটেছি, প্রায় 50-60টা বই ঘেটেছি, তাও ওই চেটি ফেটি বই না, ভালো বই। ওইসব কোনো বই আমি টেন্স বিস্তারিত পাইনি। এখন তুমি বলতে পারো, তা আপনি কৌতুক কোথা থেকে হলেন, কিভাবে শিখলেন? দেখো, ছোটবেলা থেকে স্যাররা যেটা দিয়েছে আমি একটু গ্রহণ করেছি, অতটা ফাঁকি মারিনি। আর স্যারদের অনেক অবদান আছে, পাশাপাশি আমার নিজেরও একটু গবেষণা করেছি। তো গবেষণা করলে অনেক কিছুই, মানুষ এরোপ্লেন বানায়, হেলিকপ্টার বানায়, এত কিছু বানায়। তার ছাড়া মানুষ আমেরিকায় কথা বলতেছে। তো আমি কি একটু টেন্স নিয়ে গবেষণা করে কিছু বানাইতে পারি না? কারণ আমারও তো মেধা। হয়তো তাদের তারা কেরামত আলী, আমি জুতার কালি, তাতে কি? তবুও মানুষ যদি মেধা খাটিয়ে আকাশে এরোপ্লেন চালাতে পারে, তো তুমি কেন গবেষণা করে একটু বেসিক ইংলিশটা ভালোভাবে জানতে পারবা না? বিষয়টা কিন্তু এমন। তো আমিও বেসিক ইংলিশ নিয়ে কিছুটা গবেষণা করেছি। তার আলোকেই আমি টেন্সটাও ওভাবেই করিয়ে থাকি। পাশাপাশি আমার যে গ্রামার আইটেম গুলো, মানে গ্রামার যখন আমি করাই, ওগুলো আমার নিজস্ব পদ্ধতিতে করাই। আমি বলছি স্টুডেন্টরা অবশ্যই উপকৃত হয়, কেননা আগে আমি বেসিক শিখাই। তো টেন্স নিয়ে একটু আলোচনা হচ্ছে, তো আমি অনেক কথা বলে ফেললাম। টেন্সের বিষয়টা এই জন্য আমি টেন্স নিয়ে একটু কথা বললাম, যে তোমরা অনেকেরই দেখবা টেন্সের ভিডিও আছে, অনেক সুন্দর সুন্দর। আমার এই রুমটা কিন্তু একেবারে নিকৃষ্ট একটা জায়গা, টিনের একটা ঘর, এখানে ভালো পরিবেশ নেই, আর আলোর লাইটিং এর ভালো সিস্টেমও নেই। তো অনেকে দেখি টেন্সের ভিডিও দেয়, আমার হাসি পায়। সত্যি কি, কোনো মতো অল্প একটু বই থেকে শিখে ওরা এমন এমন ভিডিও বানায়, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, পরিবেশ খুবই সুন্দর। ওদের দেখা যায় অনেক ভিউয়ার, কিন্তু যে কায়দায় টেন্স পড়ায় ওখানে, তার মানে এই না যে আমি কাউকে ক্রিটিসাইজ করছি। আরে আবার অনেকের দেখি ভালো ভালো অনেক স্যারও, অনেক স্যারের ভিডিও আমার সামনে আসে, কিন্তু অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে দেখি এমন এমন ভিডিও ছাড়ে, টেন্স নিয়ে এমন এমন চাটাম মারে, কিন্তু আসলে টেন্সের টিও জানে না। কিন্তু যে জায়গা থেকে ভিডিওটা থাকছে, জায়গাটা খুবই সুন্দর, খুবই জাঁকজমকপূর্ণ, এই জন্য অনেক ভিউয়ার্স হয়। তো ভিউয়ার্স, আমি কোথায় ভিডিও বানাচ্ছি এটা বড় কথা না,
আমার ভিডিও গুলা ফলো করো, টেন্স বিস্তারিত পাবা। আমার সবেমাত্র এই টেন্সটা দিয়ে 12টা তো টেন্স করাবো, 12টা ছাড়াও আরো আছে। তো 12টা টেন্সের এই টেন্সটা দিয়ে আমার 10টা টেন্স হলো। আর দুটো টেন্স আমি ছাড়বো, আর দুটো টেন্স ছাড়ার পরে এরপর আমি পর্যায়ক্রমে ক্লাস 10 থেকে শুরু করে অনার্স পর্যন্ত যত গ্রামার আছে আমি আস্তে আস্তে গ্রামার গুলো পর্যায়ক্রমে ছাড়তে চেষ্টা করব। মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো ইনশাল্লাহ, যদি সম্ভব হয়। তো ভিউয়ার্স, ভালো থেকো। আর বিদায়ের আগে একটা কথা, তোমরা শতকরা 80 জন মানুষ ধূমপান করে, 20 জন মানুষ, আনুমানিক 20 জন মানুষ ধূমপান করে না। সবাই জানে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শুধু স্বাস্থ্যের জন্য না, তোমার ভবিষ্যৎ প্রজন্ম ধূমপান শেষ করে দেবে। তো আমি বলবো যে চেষ্টা করো ধূমপান ত্যাগ করতে, অনেক দিক থেকে ভালো থাকবা, তোমার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। আল্লাহ হাফেজ।